আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি শুরু করতেছি বিজনেস ম্যাথের একটা লাইভ ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্ট দেখতে পারো এবং আমাদের লাইভে জয়েন করতে পারো। পরে যে কোনো সময় লাইভটা দেখতে পারো। অবশ্যই একটা কমেন্টস করে যাবা কোন কলেজ থেকে তুমি দেখছো। ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের জন্য এই বিজনেস ম্যাথ সবার জন্যই আছে। সব ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথ আছে সেকেন্ড ইয়ারে। আমি অঙ্কটা একটু দেখতে থাকো, আমি আসছি এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। অনেকগুলো ম্যাথের সমাধান করাবো। এত রাত্রে হয়তো অনেকে লাইভে নাই, থাকতেও পারে না, নাও থাকতে পারে, সমস্যা নাই। যে কোনো সময় যারা আসো দেখতে পারবা। আমি প্রশ্নটা একটু পড়ে যাই তাহলে। বলা হলো, ইন হোয়াট টাইম উইল এ সাম অফ মানি বি ট্রিপল মানে 3 গুণ। কত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা 6% সুদে, পিএ মানে পার অ্যানাম, বাৎসরিক সুদের হার 6% কম্পাউন্ড ইন্টারেস্ট। আর একটা হলো সিম্পল ইন্টারেস্টে 6% সুদে কত টাকা 3 গুণ হবে? 100 টাকা 300 টাকা হবে, বা 1 টাকা 3x টাকা হবে, যে কোনো পরিমাণ টাকা হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা সিম্পল, কিন্তু কত টাকা হবে আমরা নর্মালি আমাদের ফিউচার ভ্যালু যে সূত্র বসাই সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে কিন্তু হয়ে যাবে। বের করতে হবে কার মান? এন এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এন এর মান। একটা হলো এন এর মান বের করা, একটা হলো আই এর মান বের করা। যারা আমার সিক্রেট প্রাইভেট গ্রুপটাতে আসো তারা অলরেডি জেনে গেছো এন এর মান কিভাবে বের করতে হয়, আই এর মান বের করতে হয় কিভাবে। এই সূত্র কিন্তু আমি অলরেডি আগেই করে ফেলছি। তাহলে আমরা এই জায়গায় লেট ধরে নিতে পারি আসল টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? এটা কিন্তু 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল, আসছে। তা আমরা জানি যে ফিউচার ভ্যালু সমান কি হয়? প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কত? 3 গুণ, তার মানে 300। বর্তমানে কত? 100। 1 প্লাস 0.06 পাওয়ার কত? এন। তারপরে যা হবে, এই 300-কে 100 দ্বারা ভাগ করব, 1.069 লিখব। দেন কি হবে? 3। উভয় ক্ষেত্রে কি লিখবো? এখন লগ দিয়ে দিব, টেকিং লগ অন বোথ সাইড। লগ কি লিখব? লগ 3 ইকুয়াল লগ 1.06 পাওয়ার কত? এন। এরপরে লগ 3 একটা নির্দিষ্ট মান আছে, আমরা এটা যদি ডান পক্ষে নিয়ে আসি, এন লগ 1.06 ইকুয়াল কত? লগ 3। এন সমান কি হবে তাহলে? এই লগ 3 ভাগ কত? লগ 1.06। ক্যালকুলেটরে চাপ দিলে ইয়ারটা চলে আসবে। কত ইয়ার হবে? এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এই সূত্রটা আমরা ফিনান্সে করছি। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট আসো, সেকেন্ড ইয়ারে আসো, তারা কিন্তু ফার্স্ট ইয়ারে ফিনান্সে অঙ্কটা করছো। আর যারা 7 কলেজ আসো তারা অলরেডি করছো। সুতরাং সমস্যা আশা করি নাই। এই লগে সরাসরি দেওয়া আছে, সাইন্টিফিক ক্যালোরি মান চাপ দিলে ইয়ারটা চলে আসবে। আর এদিকে আমরা একটু ধরে নিতে পারি। লেট কি ধরি? যে প্রেজেন্ট ভ্যালু সমান কয় টাকা ধরি? 100 টাকা। তো ফিউচার ভ্যালু কত হবে? 3 গুণ না, 100 গুণ 3 মানে 300 টাকা। আর বাকিগুলা তো দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মানটা শুধু হোয়াট বের করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এটা ছিল 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এবার আসি আরেকটা অঙ্ক নিয়ে। 18 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আরেকটা অঙ্ক আসছে। সেই অঙ্কটা ছিল কি? আর সূচনা যে হয়তো লাইভে আসতো, যদি কোনো সমস্যা হয়, লাইভে যদি এসে থাকো, কোনো কিছু দেখা যদি না যায়, আমাকে একটু কমেন্টস করবা। আর দেখা গেলে তো সুন্দর। এবার আমি পরে আবার 2018 সালে আসছে প্রশ্নটা, ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 8%, সুদের হার কত পার্সেন্ট? 8%, দেন ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 16,280 ফর 1 year 7 month। কত? 1 বছর 7 মাস। ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি, মানে অর্ধবার্ষিক পদ্ধতিতে সুদ পরিশোধ করা হয়। বলা হলো যে ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের হার যদি কত পার্সেন্ট? 8% হয়,
কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে 16,280 টাকার উপর 1 বছর 7 মাসের জন্য। তাহলে আমাদের যে বিষয়টা ছিল, এই যে সূত্রটা লিখছি না, কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আমাদের বের করতে হবে আগে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু বের করে প্রেজেন্ট ভ্যালু টাকাটা বাদ দিলে কি হয়ে যাবে, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব। প্রশ্ন হলো এই জায়গায় কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই যে সূত্রটা লিখছি সেই সূত্রটা লিখবো শুরুতে। কম্পাউন্ড টোটাল যে ফিউচার ভ্যালুটা বের করলে আমরা এই সূত্র বসাবো। এন এর মান কি করতে হবে, এন এর মানটা কিন্তু একটু ভিন্ন হবে, আয়ের মানটা একটু ভিন্ন হবে। যেহেতু বছরে 2 বার, তাই আয়ের মানকে আমরা 2 দ্বারা আয়ের মানকে ভাগ করে দিব। এই ভাগটা আমরা চাইলে আয়ের নিচে কি লিখতে পারি, আয়ের নিচে 2 লিখলে হবে, অথবা এই ডান পাশে যদি আমরা কি করি, আয়কে 2 দ্বারা ভাগ করি, তাও কিন্তু হবে। এন এর সাথে 2 গুণ হবে, যেহেতু বছরে 2 বার, সূত্রটা সেম, এই সূত্রই হবে। কিন্তু এখন ইয়ারটা আছে, ইয়ারটা কিন্তু সরাসরি দেওয়া নাই। ইয়ারটা হচ্ছে কত, 1 বছর 7 মাস। 1 বছর মানে কি 12 মাস, 7 মাস মানে টোটাল 19 মাস। এটা কত মাস হয়, তাহলে 12 দিয়ে ভাগ করি। বেসিক্যালি কত, 19 ভাগ কত 12, এটা হলো ইয়ার। 1.5 বছর থেকে একটু বেশি, 1.5 বছর থেকে কি হবে 18 হলে কিন্তু পুরাপুরি 1.5 বছর হইতো। এটা আমরা সাইন্টিফিকে কাজ করবো, ইয়ারের জায়গায় এটা লিখবো। ইয়ারের জায়গায় কত লিখবো, 19/16। আমি চাইলে এই সূত্রটা আমরা কি লিখতে পারি, এই কাজটা এই সূত্রটাই লিখতে পারি। আমরা জানি কি, ফিউচার ভ্যালু সমান কি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম ইন্টু এম গুণ এন। এবার আমি টাকা রাখছি কত, 16,280 টাকা। 1 প্লাস আয়ের মান কত, 0.08। এম কত, বছরে 2 বার। এম কত, বছরে 2 বার। এন কত, এন হলো 19/12। এটিও আশা করি সাইড নোটে আমাদের শো করতে হবে, এম এন সবগুলা মান দেখতে হবে। তারপরে হিসাব নিকাশ করলে 16,280 টাকা 1.04 পাওয়ার কত, এদিকে হবে 38 ভাগ কত 12। তো 16,280 1.04 38 ভাগ কত 12 ইকুয়াল করলে আমার টাকাটা চলে আসবে। এতটুকু হিসাব আশা করি সবাই পারবা। যদি কারো হিসাব করতে সমস্যা হয় সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, আমার ক্যালকুলেটর কোন জায়গায় রাখছি এখন দেখতেছি না, এই সাইন্টিফিকের হিসাবটা আশা করি সবাই পারবা। অথবা আমার তো প্রাইভেট গ্রুপ আছেই, সমস্যা হলে আমাকে কল দিবা, আমি বলে দিব। তারপরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য কি করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু, চলে আসবে আনসার। সবার শেষে হবে এটা। কিন্তু বিষয়টা ক্লিয়ার, এটাতে আশা করি সমস্যা নাই। ইয়ারটা বের করার কৌশলটা আশা করি বুঝতে পারছো। 12 মাস আর 7 মাস, 19 মাসকে 12 দ্বারা ভাগ করলে বছরে রূপান্তর হয়। এটা কি 1.5 বছর থেকে একটু বেশি, এই মানটা 19/12 মানে কি 1.5 বছর থেকে একটু বেশি। আশা করি এতটুকু কমপ্লিট। এবার চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই অঙ্কটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে। এই অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসেই একটা না একটা। বলা হলো এম এন বরুড 10,000 টাকা, একটা মানুষ কি করলো, এম এন বরুড 10,000 টাকা রেট 12% রেট ফ্রম এ কমার্শিয়াল ব্যাংক টু পে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। বার্ষিক সমকিস্তিতে টাকা পরিশোধ করবে। ইফ ইনস্টলমেন্ট ইজ স্টার্টেড, ইনস্টলমেন্টটা শুরু হলো এট দ্য ডেট অফ দ্য লোন টেক ইন ফাইন অ্যানুয়াল ইন্টারেস্ট ইনস্টলমেন্ট। বিষয়টা হলো অনেক সময় কিন্তু বলে দেয় বছরের শুরুতে অথবা শেষে, এটাতে কিন্তু কোনোটাই বলে নাই, বিগিনিং এন্ডিং কিচ্ছু বলে নাই। তবে এটা বলছি ইফ ইনস্টলমেন্ট ইজ স্টার্টেড এট দ্য ডেট অফ লোন টেকিং, মানে যেদিন থেকে ঋণ নিলাম সেদিন থেকে কি হয়ে গেল, আমার কিস্তি স্টার্ট হয়ে গেল। তার মানে সেটা বোঝাই যাচ্ছে কোন ধরনের হবে, বিগিনিং। এবং ঋণ নেওয়ার সময় আমাকে বের করতে বলছে কি, 10,000 টাকা নিয়ে নিলাম, কিস্তি বের করতে হবে। কি বের করতে হবে, কিস্তি বের করতে হবে। এখন অ্যানুইটির আমি অনেক আগে ফিনান্স ক্লাসের মধ্যে অনেকবার বলছিলাম অ্যানুইটির জন্য কোনটা অ্যানুইটি হবে, এবং আমি এটা কি ফিউচার ভ্যালু সূত্র লিখবো না প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র লিখবো। প্রেজেন্ট ভ্যালু 2টা অ্যানুইটি আছে, ফিউচার ভ্যালু 2টা অ্যানুইটি আছে। কোন অ্যানুইটি লিখবো, যেহেতু শুরুতে তাহলে অবশ্যই বিগিনিংটা লিখতে হবে। তারপরে বিগিনিং লেখার পরে আমি এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি লিখবো না ফিউচার ভ্যালু অ্যানুইটি লিখবো, সেটা একটা প্রশ্ন। সেটা জানার জন্য অ্যানুইটিতে 3টা শর্ত অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেক কিস্তি কি হবে, ইচ ইনস্টলমেন্ট কি হবে, ইকুয়াল হবে। প্রত্যেকটা কিস্তি কি হবে, সমান হবে। একটা কন্ডিশন, প্রত্যেক কিস্তিটা কি হবে, ইকুয়াল হবে। প্রত্যেকবার টাকার পরিমাণ সমান।
আর একটা নির্দিষ্ট টাইম তো থাকবেই, ফিক্সড পেমেন্ট পিরিয়ড থাকবে বা রিসিভ পিরিয়ড থাকবে, পেমেন্ট অথবা কি রিসিভ পিরিয়ড থাকবে, যে আমি কতকাল টাকাটা নিব অথবা কতকাল টাকাটা আমি দিব, এমন একটা সময় থাকবে, পিরিয়ড উল্লেখ থাকবে অবশ্যই। রিসিভ পিরিয়ড, পেমেন্ট পিরিয়ড, তারপরে ছিল একটা নির্দিষ্ট সময়ের পর পর কি ডিফারেন্স গ্যাপ থাকবে, একটা কিস্তি থেকে আরেকটা কিস্তি যে স্পেসটা, দূরত্বটা, সময়ের ব্যবধানটা ইকুয়াল থাকবে, অর্থাৎ যে ডিফারেন্স টাইম প্রত্যেকটা কিস্তিতে পেমেন্ট আর রিসিপ্টটা হবে কি ইকুয়াল টাইম, প্রত্যেকটা ইকুয়াল ডিউরেশন অফ ইনস্টলমেন্ট পেমেন্ট অর রিসিপ্ট। একটা কিস্তি দিব অথবা নিব সেটার জন্য কি থাকবে সমান সমান 1 মাস পর পর, 2 মাস পর পর, 3 মাস পর পর ইকুয়াল টাইম থাকবে, ইকুয়াল ডিউরেশন অফ কিস্তি ইনস্টলমেন্ট, প্রত্যেকটা কিস্তির সমান সমান সময়। অর্থাৎ যদি আমি বাংলাতে লিখে দিই সহজে বোঝার জন্য, সময় থাকবে প্রত্যেক কিস্তি সমান, একটা কিস্তি থেকে আরেকটা কিস্তির দূরত্ব বা সময়টা থাকবে সমান, 2 মাস বললে 2 মাস পর পর, এবং কত বছর পর্যন্ত সেটা উল্লেখ থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিস্তি বের করার জন্য আমরা কি প্রেজেন্ট ভ্যালু যেহেতু বিগিনিং, তাহলে আমরা কোন সূত্র লিখব, যেহেতু আমি ঋণটা রেখেছি কি বর্তমানে ঋণ করছি, তাহলে আমাদের লিখতে হবে কি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। লাইভে আছে কিনা অনেক সেটা আমাকে একটু বইলো আবার। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, আমরা এটার সূত্র কি জানি, এ ডিভাইডেড আই 1 মাইনাস 1 প্লাস আই পাওয়ার এন, এদিকে কি হবে 1 প্লাস আই হবে। এই সূত্রটা তো আশা করি পাই। এখন প্রশ্ন হলো এই সূত্র আমি কেন লিখলাম, যেহেতু আমি ঋণটা করছি বর্তমানে, কিস্তি দিব ভবিষ্যতে, তাহলে টোটাল টাকাটা যখনই থাকবে সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, সূত্রটা সেট করতে হবে। আর বিগিনিং হওয়ার কারণে 1 প্লাস আই দিছি। আর এই অঙ্কে জানি সবগুলা মান আশা করি এই বইগুলা সবার কাছেই আছে, এই ম্যাথের সবগুলা তোমাদের কাছে আছে। যেহেতু ঋণ করছি কত লাখ টাকা, 10,000 টাকা, কিস্তি কত আমি জানি না, সুদের হার কত পার্সেন্ট, 12%। কয় বছর বলছিল, কয় বছর কিস্তির সময় থাকবে, কয় বছর, 5 বছরের, তাহলে এন এর মান কত হবে 5, 1 প্লাস 12। তারপরে যে কাজটা করতে হবে, আরেকটা কাজ করা যায়, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট সবটি কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক থাকার কারণে আমি এই 10,000-এর সাথে কি করতে পারি, এই দশমিক যে একের নিচে যে দশমিক মানটা আছে এটা আমি এদিকে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে এটা শুধু থাকবে এদিকে। আর তোমাদের কাজ হলো এইটা তোমাদের নিজের উপর কিছু কাজ করো প্র্যাকটিক্যালি। আর 1 পয়েন্ট কত, 1 2। আশা করি এই হিসাবটা তোমরা সবাই পারবা। এই যে সাইন্টিফিকের যে কাজটা, এটা তো পারো হয়তো সবাই। সাইন্টিফিকের কাজ যারা এই পর্যন্ত পারো না তাদের জন্য আরো আগের অঙ্কগুলো দেখতে হবে। তুমি কিস্তি বের করা শিখো, দেন তুমি এই অঙ্ক শুরু করো, না হয় কিন্তু এই অঙ্ক করলে হবে না। এখন এটার একটা কাজ আসবে, তারপরে কি করবা, এই যে এই ক্যালকুলেটর কাজ করে যে মানটা হবে, এই 1200-কে ওইটা দ্বারা ভাগ করলে তোমার ফলাফলটা চলে আসবে। এই মানটা যা হবে এটা নিচে লিখবা, ভাগ করবা, কিস্তিটা চলে আসবে। কিস্তির পরিমাণটা হলো কত টাকা, 2,400 কত, ক্যালকুলেটরে হিসাবটা করা আছে, সেই অনুযায়ী মানটা আমার আসছে কত 4 পয়েন্ট। এই হিসাব করলে যে মানটা আসে সেটা হচ্ছে, মানটা বেরি হবে। আমি অন্যভাবে করছি, বইয়ে অন্যভাবে করা আছে, এই জন্য আনসারটা একটু বেরি হবে, সমস্যা নাই। বিষয়টা হলো আমার মূল অঙ্কটা বোঝানো, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবা। ক্যালকুলেশনটা আশা করি পারবা, না পারলে আমাকে ফোন দিবা, আমি এটা পরে বুঝিয়ে দিব, সমস্যা হবে না। নেক্সট ভিডিওতে এই হিসাব নিকাশ নিয়ে কাজ করব, ক্যালকুলেটরটা সংগ্রহ করে আমি বুঝিয়ে দেবো হিসাব নিকাশটা। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, যে এ মেশিন ইজ ভ্যালুড কত, একটা মেশিনের মূল্য দাঁড়াচ্ছে কত টাকা, 49,074 টাকা, and it is decided to reduce the estimated value at the end of each year by 15% of the value at the beginning of that year। অর্থাৎ প্রত্যেক বছরের শুরুতে যে মূল্য থাকে, প্রত্যেক বছর 15% মূল্য রিডিউস হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু, 20,000 টাকা। অর্থাৎ কত বছর পরে এর টাকা 20,000 টাকা হবে। ফিনান্সে কিন্তু ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স থেকে অঙ্ক আসে, কিন্তু সরাসরি এই টাইপের ফিনান্সে আসে না। ম্যাথের মধ্যে প্রেক্ষাপটটা একটু ভিন্ন।
বলছে আমি একটা মেশিন কিনছি কত টাকা, 49,074 টাকা দিয়ে, প্রত্যেক বছর 15% দাম কমে যায়, রিডিউস হইলে এটা কত বছর পরে 20,000 টাকা হবে, সেই প্রশ্ন করছে। কিন্তু কত বছর পরে 20,000 টাকা হবে, অর্থাৎ ভবিষ্যতের টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিছে। ভবিষ্যতের টাকাকে আমরা ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা জানি ব্যাংকে টাকা জমা রাখলে, কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আমরা ফিউচার ভ্যালু লামসামের সূত্র লিখে কি, এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আইটি টু বার এন, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না। কি হবে তাহলে, মাইনাস হবে, যেহেতু প্রত্যেক বছর কি হয়, হ্রাস পাই, সুদের কারণে প্রত্যেক বছর আমাদের অ্যামাউন্ট বাড়ে। সেই ক্ষেত্রে আমরা কি লিখব, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময় পরে এই যে টাকাটা আছে কত 49,074 টাকা, এটা একটা সময় পরে কি হবে, কমে কমে 20,000 টাকা হবে। তাহলে 1 মাইনাস দশমিক কত পার্সেন্ট, 15%। কয় বছর সেটা কিন্তু আমি জানি না, এই এন হয়েছে হোয়াট, এটা কত বছর বলেই দিছে, কত টাকা, 20,000 টাকা। এই ফলাফলটা এন এর একটা নির্দিষ্ট মান দিলেই এই মানটা কি হবে, বেরি করবে, কিন্তু এই মানটা চেঞ্জ হবে, প্রত্যেক বছর 15% করে রিডিউস হবে। তো এন এর মানটা বের করতে পারলে আমার অঙ্কটা শেষ। এই সূত্রটাতে সেটিং করা, আমরা এ ডিভাইডেড লিখতে পারি, প্রেজেন্ট ভ্যালু লিখতে পারি 1 মাইনাস আইটি টু পাওয়ার এন, এই সূত্র বসিয়ে দিলেই হবে। এই সূত্র বসিয়ে এন এর মানটা বের করবা। এন এর মান বের করতে পারবা না এমন কেউ তো হয়তো বা নাই, এন এর মান আশা করি সবাই বের করতে পারবা। এই ক্ষেত্রে এন এর মান বের করার জন্য কি করতে হবে, অবশ্যই লগ ইউজ করতে হবে কিন্তু। আর সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 20,000 টাকাকে ভাগ করবো কত দিয়া, এটা দিয়ে ভাগ করি, আর আসবে কত 0.85, পাওয়ারে কত আছে এন, সামনে লগ নিয়ে নিব। এই লগের সিস্টেম কিন্তু কিছুক্ষণ আগেই দেখাইছি, লগ নিলেই এন এর মানটা চলে আসবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এ বলতে কি, যে নির্দিষ্ট সময় পরে এটার স্ক্র্যাপ ভ্যালু বা ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যটা কত দাঁড়াচ্ছে সেটা, এটা কিন্তু আবার কিস্তি না, যেহেতু মূল্য হ্রাস পাবে, এটা হলো সেলভেজ ভ্যালু বলা যায়, বা একটা নির্দিষ্ট সময় পরে যত টাকা মূল্য দাঁড়ায় সেটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা চাইলে এটা ফিউচার ভ্যালু লিখতে পারি, যেহেতু মূল্য হ্রাস পাচ্ছে, ভবিষ্যতে বর্তমান মূল্য থেকে দাম কিন্তু আস্তে আস্তে কমবে, সেই জন্য এটা মাইনাস। কি হয়েছে এই জায়গায়, মাইনাস। আর যদি সুদের ক্ষেত্রে হয় তখন কিন্তু প্লাস হয়, কারণ টাকাটা আমার বাড়ে। বিষয়টা ক্লিয়ার? এই জায়গায় এন এর মান বের করলে কিন্তু হয়ে যাবে। হিসাব নিকাশ যদি কেউ করতে না পারো, তাহলে নেক্সটে আবার এই হিসাব নিকাশের একটা ভিডিও দিব। এই অঙ্কটা তো কমপ্লিট হয়ে গেছে আশা করি, নিজেরা হিসাব নিকাশ করে টাকাটা আমাকে বের করে দেখাই দিব, হয়ে যাবে। এটা আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কিন্তু 2বার অঙ্কটা আসছে। আবার আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কত নাম্বার, 5 নাম্বার অঙ্ক। ইন হোয়াট টাইম 10,000 টাকা উইল বি ডাবল হবে ইফ দ্য ইন্টারেস্ট 8% হয়, কম্পাউন্ড হাফ ইয়ারলি হয়। অর্থাৎ 100 টাকায় আমি কি করি, 8% সুদের হার, কিন্তু 6 মাস পর পর সুদের টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত করা হয়। সেইভাবে আমার এই 10,000 টাকা কত বছরে ডাবল হবে, তো আমরা জানি, আমরা তো এই কিছুক্ষণ এই সূত্র কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আমরা জানি ফিউচার ভ্যালু সমান কি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আইটি টু পাওয়ার, যেহেতু বছরে 2বার, এই জন্য একটা এম আসবে, এম গুণ এন হবে। কিন্তু বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে তো কি বলছি, এম গুণ এন হবে, কারণ বছরে কয়বার, 2বার। মাঝে মধ্যে নেট একটু ডিস্টার্ব হতে পারে, সাউন্ড কিন্তু আশা করি শোনা যাচ্ছে, আর একটু পরে দেখাও যাবে। এই জন্য কেউ লাইভ থেকে বিচ্ছিন্ন হয়, সবটুকু লাইভ কিন্তু দেখতে হবে। ভবিষ্যতে টাকা কত, ডাবল 10,000 টাকা, তাহলে 20,000 টাকা, সিম্পল হিসাব। এদিক কত, 10,000 টাকায় সুদের হার কত ছিল, 0.08, বছরে কয়বার, 2বার। এম এর মান কত, 2, এন এর মান কত জানি না। বিষয়টা ক্লিয়ার, সময় তোমাকে বের করতে হবে। আগের থেকে একটু কিন্তু ভিন্ন আছে, আমি এই জন্য একটু কিন্তু ভিন্ন যে অংশটা সেটা কিন্তু করাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, 20,000কে কি করতে পারি, 20,000কে 10,000 দ্বারা ভাগ করতে পারি। আর এদিকে কি লিখতে পারি, 1 প্লাস 0.4, পাওয়ার কত, 2n, শুধু n না, কি লিখতে হবে, 2n। এবার আসে এদিকে কি করা যায়, লগ ইউজ করা যায়, লগ 2, এদিকে কি করা যায়, লগ 1.04, পাওয়ার কত, 2n। তারপরে যে কাজটা করতে হয় সেটা কি, 2n লগ 1.04 সমান কত, লগ 2, এটাও তো লিখতে পারি। লেখার পরে আমার বের করতে হবে কি, আগে এই কি করতে হবে, এই জায়গায় এন এর মান কিন্তু হোয়াট, কিন্তু এন এর আগে যে 2 আছে, এই লগ 2 র মানকে কি করব, 2 দ্বারা ভাগ করে দিব।
তাহলে আমরা রাখবো কি, অর্থাৎ এনটা রেখে বাকি সবটুকু দ্বারা কি করতে পারি, কারণ এটাতে যেহেতু গুণ সম্পর্ক আছে, এই এন আমার এই এনটা রেখে লগ 2কে 2 লগ 1.04 এটা দ্বারা ভাগ করে আমার আনসার চলে আসবে। কিন্তু বিষয়টা বোঝা গেছে তো? আগের থেকে একটু ভিন্ন আছে, কিন্তু বছরে যেহেতু 2 বার সুদ কাউন্ট করা হয়, এন এর মান বের করতে হবে কত বছরে দ্বিগুণ হবে। লগ 2 ক্যালকুলেটর চাপতে পারো কেউ, সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে থাকলে লগ 2কে ভাগ করো লগ 1.04 ইন্টু 2, তাহলে আনসার চলে আসবে এন এর মান। বিষয়টা ক্লিয়ার? প্রশ্ন বোঝা হলো মেজর বিষয়। তোমাদের নিজেরা যদি প্র্যাকটিস না করো কোনোদিন এই ম্যাথ করা লাগবে না। ফিনান্স থেকে এটা কিন্তু ম্যাথটি একটু ভিন্ন টাইপের আসে, দেখছো এটা চাওয়াটা কিন্তু ভিন্ন। এবার আসি তাহলে পরবর্তী অঙ্ক, এটাও 2017 সালে আসছে। আমি বলছি বারবার এই অধ্যায় থেকে অঙ্ক প্রতিবার আসে, কিন্তু প্রতিবার অঙ্ক আসে এই অধ্যায় থেকে। এবার আসে আরেকটা অঙ্ক, কি বললো সেটা একটু দেখে নিই। মিসেস আখি borrowed 5,000 টাকা ফ্রম রিয়াদ থেকে নিল। শি পেড ইট উইথ ইন 2 years by 6 equal ইনস্টলমেন্ট। 2 বছরের মধ্যেই 6টা সমান কিস্তি দিছে, তার মানে প্রত্যেক বছর 3টা কিস্তি। ইফ দ্য ইন্টারেস্ট রেট 12% যদি হয় অন আনপেড ব্যালেন্সের উপর, হোয়াট ইজ দ্য ইনস্টলমেন্ট প্রাইস? দ্যাট ইজ কিস্তি বের করতে বলছে। তো এই মাত্র কিস্তির অঙ্ক কিন্তু কিছুক্ষণ আগে করানো হয়েছিল, তবে ওইটার মধ্যে কি ছিল না, বছরে কয়টা কিস্তি সেটা স্পষ্ট উল্লেখ ছিল। হাফ ইয়ারলি কিস্তি, এটা কিন্তু হাফ ইয়ারলি বলে নাই, বলছে আমি প্রত্যেক বছর এই 2 বছরে আমি 6টা কিস্তি দেই। তো 1 বছরে কয়টা কিস্তি দেই, এই 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কিস্তি পেয়ে যাব। অর্থাৎ এইদিকে প্রেজেন্ট ভ্যালু 5,000, আর কোন সূত্র বসাবো, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিটা বসাবো। কারণ কি, আমি ঋণ করছি বর্তমানে। আর এমন কিন্তু অঙ্ক আসে অনেক সময় যে 5 বছর পরে গ্রাজুয়েশন কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে আমার 5,000 টাকা লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন থেকে টাকা জমা করতে শুরু করব, তখন কিন্তু ফিউচার ভ্যালু অ্যানুইটি লিখবো। কারণ আমার যে টাকাটা জমা আছে, যে টাকাটা আমার বলে দিছে, সেই টাকাটা আজকের টাকা না, ভবিষ্যতের টাকা। এই জন্য ফিউচার ভ্যালু অ্যানুইটি ভবিষ্যতের সূত্র লিখবো। আর এটাতে বিগিনিং এন্ডিং কিচ্ছু বলে না, এই জন্য আমরা এন্ডিং এর সূত্র লিখবো। এবং প্রেজেন্ট ভ্যালু লিখবো, কারণ বর্তমানে ঋণের টাকা, ঋণ করছি কবে, বর্তমানে। কিস্তি পরিশোধ করো ভবিষ্যতে, কিন্তু টাকাটা আমি কবে, টাকাটাকে আমি এখন নিচ্ছি না ভবিষ্যতে আমি একসাথে নিব, সেটা প্রশ্ন। টাকা আমি এখন নিয়ে নিছি অলরেডি, সেই জন্য প্রেজেন্ট ভ্যালু সূত্র বলবে, মনে রাখতে হবে। আর বছরে কয়টা কিস্তি বলে নাই, টোটাল 6টা কিস্তি। কয় বছর, 2 বছর, তাহলে 6 এ 2 দিয়ে ভাগ করলে 3 হবে। প্রত্যেক বছরে কিস্তি 3টা। আয়ের মানকে 3 দ্বারা ভাগ হবে, এন এর মানকে 2 দ্বারা কি হবে, গুণ হবে। যেহেতু বছরে কয়বার কিস্তি, 3 বার। এন এর মান কত, 2 বছর, 2 গুণ 3 গুণ 6 হবে। এটাও সিম্পল হিসাব, সূত্র আগের মতনই হবে। জাস্ট কি হবে, একটা সূত্রটা তোমরা এইভাবে লিখলেও পারো, আর বইয়ে যেভাবে আছে সেটাও লিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এ ডিভাইডেড আই, তো আই ডিভাইডেড কি দিবা, এম। আবার এদিকে 1, আপ এন্ড ডাউন করে নেটের কারণে মাঝে মধ্যে, সুতরাং তোমরা একটু ওয়েট করলে কিন্তু দেখতে পারবা। এবার 1 প্লাস আই ডিভাইডেড এম গুণ কত, এম গুণ এন। এক্ষেত্রে মান বসাই দিবা। মান বসালে কি, কোন মানটা আমাদের বের করতে হবে, কিস্তিটা বের করতে হবে। আর এদিকে টাকাটা তো আমি জানি কত টাকা ঋণ করছিলাম, কত টাকা, 5,000 টাকা। বসাও 5,000। কিস্তি কত সেটা জানি না। সুদের হার কত, সুদের হারটা হলো 12%, 12 লিখো, 0.12। বছরে কয়বার, 3 বার। বছরে কয়বার, সুদের হার 12, বছরে কয়বার, 3 বার। এম কত, 3 বার। কয় বছর, 2 বছর। হিসাব নিকাশ তো করতে পারবা। আবার একটা মনে রাখবা এই জায়গায়, এই যে ইকুয়াল টান্ডা, এই যে এটা যদি কেউ এই বরাবর দেয় তাহলে কিন্তু অঙ্কটা হবে না, এই বরাবর দিতে হবে। এটা নিচের ভগ্নাংশ, কিন্তু মনে রাখতে হবে। হিসাব নিকাশ যদি কেউ করতে না পারো, নেক্সটে আমাকে বলবো, আমি হিসাব নিকাশটা বুঝিয়ে দেবো। আরেকটা লাইন আমি প্রয়োজনে লিখে দিই। 5,000 এ ডিভাইডেড কত, 0.04, 1 মাইনাস 1.04
ভাগ কত 3 দোকানে সব কাজ করবা। এরপরে যে কাজটা সেটাও কি আমি আবার সহজ করে দিই তোমাদের। এই 5000কে আমরা কি করতে পারি 0.04 দ্বারা গুণ করতে পারি। এই জায়গায় একটা কাজ করলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা মান আসবে, সেই মানটা রেখে 5000কে 0.4% করলে কত হয় 200 টাকা। 200 টাকাকে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা করলে ভাগ করলেই তুমি কিস্তির টাকাটা পেয়ে যাবা। বিষয়টা ক্লিয়ার? আমি কিন্তু ফরম্যাটটা দিয়ে দিয়েছি, যে যারা এই পর্যন্ত পারবা না আমাকে নেক্সটে তোমাদের সাথে সরাসরি আলোচনা হবে, তখন আমি বলে দিব যার যার যে জায়গায় সমস্যা বলে রাখবা। এবার আসি আরেকটা অঙ্ক, 7 নাম্বার অঙ্ক। If a bill of 10,000 টাকা is due after কত 15 years at the simple interest 5% per annum, what is the true discount, banker discount and banker's gain? বলা হলো যে 10,000 টাকার বিল 5% সরল সুদে প্রথম থেকে 15 বছর পর পরিশোধ। If a bill of the 10,000 is due after 15 years, 15 বছর পরে 10,000 টাকার বিল 5% সরল সুদে পরিশোধ পার annum, হোয়াট ইজ ট্রু ডিসকাউন্ট মানে প্রকৃত ডিসকাউন্ট, ব্যাংকার ডিসকাউন্ট ব্যাংকের ব্যাংক বাট্টা এন্ড ব্যাংকের গেইন। 3টা বিষয় আমাকে বের করতে হবে। একটু ভিন্ন টাইপের অঙ্ক, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো। আনপেড অ্যামাউন্ট 10,000 টাকা, আনপেড অ্যামাউন্ট 10,000 টাকা, সিম্পল ইন্টারেস্ট 5%, নাম্বার অফ ইয়ার 15 ইয়ার্স, প্রিন্সিপাল পেমেন্ট এটা কিন্তু জানা নাই, প্রিন্সিপাল পেমেন্টটা কত জানা নাই। তাহলে প্রিন্সিপাল পেমেন্টটা তো ভবিষ্যতে যে আমি পরিশোধ করব সেটা কত 10,000 টাকা। এই সুদটা কিভাবে সুদে দিব, 5% সুদে টাকাটা পেড করা হবে। তো ভবিষ্যতের টাকা আমরা ফিউচার ভ্যালু অথবা এই জায়গায় লিখছি আর কি, পি ইন্টু 1 প্লাস, যেহেতু এটা কি সরল সুদ, মনে রাখতে হবে এটা কি সুদ, সরল সুদ হওয়ার কারণে এই কাজটা করতে হবে। কোন সুদ এটা, সরল সুদ। সরল সুদ হওয়ার কারণে এই প্রসেসে আমাদের করতে হবে। a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই এন, আই মানে ইন্টারেস্ট রেট, এন মানে সময়। তো আয়ের মান তো দেওয়া আছে, ইন্টারেস্টও দেওয়া আছে, হয়ে গেল। তাহলে দশমিক কত 75, 1 এর সাথে গুণ যোগ করে তারপরে পি দ্বারা ভাগ করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল কত 5,714 টাকা। এতটুক টাকা আমি আসল নিয়েছিলাম। এবার আসি ট্রু ডিসকাউন্ট সমান কি, আনপেড অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ টোটাল টাকা থেকে যে পরিমাণ টাকা আমি পরিশোধ করব সেই টাকা থেকে আমার যে আসল টাকা ছিল সেটা যদি বাদ দেই তাহলে কি আসবে, প্রকৃত ডিসকাউন্টটা চলে আসবে। আর ব্যাংকার ডিসকাউন্টটা কি, AIN, এ বলতে ফিউচার বলি ভবিষ্যতে যে টাকাটা আমি পরিশোধ করব, ভবিষ্যতে যে টাকাটা পরিশোধ করব সেটার উপর যত % সুদ কাউন্ট হবে এবং যত বছরের জন্য, তাহলে 7,500 টাকা। এই সূত্রটা মনে রাখলে কিন্তু হয়, ভবিষ্যতে যে টাকাটা আমি পরিশোধ করব সেটাকে সুদের হার দ্বারা গুণ করে ইয়ার দ্বারা করলেই কি হবে, যত বছর ওই টাকাটা হলো কি ব্যাংকার ডিসকাউন্ট, ব্যাংক ডিসকাউন্ট। আর ব্যাংকার গেইন, আমি যে ভবিষ্যতে ব্যাংকার ডিসকাউন্ট থেকে প্রকৃত ডিসকাউন্ট বাদ দিলে ব্যাংকার গেইন চলে আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে সূত্রগুলা। প্রকৃত ডিসকাউন্টকে আনপেড অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিব, তাহলে প্রকৃত ডিসকাউন্টটা পেয়ে গেলাম। ট্রু ডিসকাউন্ট, তাহলে ব্যাংকের ডিসকাউন্টটা কত, ভবিষ্যতে যে টাকাটা পরিশোধ করবে সেটার উপর পার্সেন্টেজ করে যত বছরের, তাহলে টোটাল টাকাটা চলে আসবে 7,500 টাকায় ডিসকাউন্ট। এই 7,500 থেকে প্রকৃত ডিসকাউন্ট বাদ দিলে ব্যাংকার গেইন চলে আসছে। অঙ্কটা ক্রিটিক্যাল, একাধিকবার যদি কেউ না লিখো তাহলে এই অঙ্কটা করতে পারবে না। 8 নম্বর অঙ্ক, 17 সাল কিন্তু এখনো শেষ হয় নাই, ফিনান্স ডিপার্টমেন্টে আসছে। যে মিতুল ওয়ান্টস এ পারচেজ এ বিল্ডিং, একটা বিল্ডিং কিনতে চাই এট দ্য আবদুল্লাপুর কস্টিং, আবদুল্লাপুরে বিল্ডিং কিনতে চাই 50 লাখ টাকা দিয়ে। হি ওয়ান্টস টু বাই পে 50% অফ দ্য কস্ট ইন ক্যাশ, 50% টাকা ক্যাশে পরিশোধ করে দিবে। অ্যান্ড টেক এ লোন 25 লাখ ফ্রম দ্য উত্তরা ব্যাংক এট 15% ইন্টারেস্ট টু বি রিপেড ইন ইকুয়াল বাই মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ বাই মান্থলি মানে কি 2 মাস পর পর।
বছরে 2 মাসে একটা কিস্তি। নেক্সট 20 ইয়ার্স ইফ দ্য অপরচুনিটি কস্ট 12%, শুড হি পারচেজ দ্য বিল্ডিং? বিল্ডিংটা কি তার কিনা উচিত কিনা সেটা প্রশ্ন করছে। 50 লাখ টাকা দিয়ে সে বিল্ডিং কিনবে, আর তার যে অপরচুনিটি কস্ট সেটা 12%। এখন নগদ থেকে সে কি করলো, 50% টাকা ক্যাশ পেড করলো, বাকি 25 লাখ টাকা সে কি করলো, উত্তরা ব্যাংক থেকে 15% সুদে ঋণ নিল, এবং সে প্রতি বছরে 6টা কিস্তি দিবে এবং 20 বছর পর্যন্ত পরিশোধ করব। তাই আমার এই ক্ষেত্রে আমি যে টাকাটা পেড করব, প্রেজেন্ট ভ্যালু কম্পেয়ার করে আমরা বিল্ডিংটা কম্পেয়ার করতে পারি যে আমি যে এখন 25 লাখ টাকার বর্তমান মূল্য তো 25 লাখ টাকায়, ডাউন পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু কত, 25 লাখ টাকায় হবে। কিন্তু ভবিষ্যতে যে আমি এই যে 20টা কিস্তি পরিশোধ করব, প্রত্যেক বছর 6টা কিস্তি 20 বছর পর্যন্ত পরিশোধ করব, সেই টাকাটার বর্তমান মূল্য আর এই ডাউন পেমেন্টের বর্তমান মূল্য যোগ করে 50 লাখের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি দেখতে পারবো আমি বিল্ডিং কিনবো কি কিনবো না। তাহলে ক্যাশ ডাউন পেমেন্ট 50 লাখে 50% 25, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমি ঋণ করতেছি কত, 25 লাখ, ইন্টারেস্ট 15%, নাম্বার অফ ইয়ার 20, বছরে কিস্তি কয়টা, 6টা কিস্তি, যেহেতু বছরে 2 মাসে এক কিস্তি, তাহলে বছরে 6টা কিস্তি। তারপরে হলো কি, এখন কিস্তিটা কত করে দিব, এই যে ব্যাংক থেকে আমি 25 লাখ টাকা ঋণ যে নিব, 25 লাখ টাকা ঋণ নিব, সেই কিস্তিটা কত করে নিব সেটা কিন্তু উল্লেখ করা নাই। সেই জন্য আমাদের কি করতে হবে, ওই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র লিখব, এই যে আমি এইমাত্র যে সূত্রটা লিখছি এই সূত্রটা অ্যাপ্লাই করা, কোনটা, এই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই সূত্রটা অ্যাপ্লাই করা, a ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড i ডিভাইডেড n ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i ডিভাইডেড m, পাওয়ার কত, m গুণ n, m কত, বছরে 6, n কত 20, i এর মান কত, যত পার্সেন্ট আমি ঋণ নিব অত পার্সেন্ট কিন্তু কাউন্ট হবে এই জায়গায়। আগে কিস্তিটা বের করতে হবে, ভবিষ্যতে যে আমি টাকা ঋণটা নিছি এখন ভবিষ্যতে টাকাটা কিস্তিতে পরিশোধ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসে আগে কিস্তি বের করতে হবে। কিস্তি হলো কত, 2 মাসে কিস্তি দিতে হবে 20 বছর পর্যন্ত 65,960 টাকা করে। এখন এই যে টাকাটা আমি দিব সেই টাকাটা বর্তমান মূল্য আমার বের করতে হবে, এবং সেই জায়গায় বর্তমান মূল্য যখন বের করব তখন আমাদের ডিসকাউন্ট রেট হবে কত পার্সেন্ট, 12%-এ কাজ করতে হবে, অর্ধবার্ষিক হবে এবং 12%-এ কাজ করতে হবে। কত পার্সেন্ট, এই জায়গায় বের করছি কিন্তু 15% দিয়ে, কিন্তু যখন আমি প্রেজেন্ট ভ্যালু বের করব যে পিবি অফ ইনস্টলমেন্ট অফ 12%, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র লিখব, তবে 12% ইউজ করতে হবে। দেন যে আমি যে এত করে টাকাটা যে দিব সেই টাকার বর্তমান মূল্য কত, আমি যে ঋণ করে টাকা দিব 65,960 টাকা করে প্রত্যেক বছর 6টা করে কিস্তি, সেই টাকার প্রেজেন্ট গুলো দাঁড়াচ্ছে 29,89,212 টাকা, আর ডাউন পেমেন্ট তো 25 লাখ, টোটাল পেমেন্ট কত, 54,89,000 কত, 212 টাকা। এখন তাহলে এই বিল্ডিংকে আমি এই শর্তে কিনবো কিনা বা আমি ঋণ করবো কিনা সেটা প্রশ্ন। As the total PB of the option is higher than the cost of the building, বিষয়টা বোঝা গেছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু কিন্তু কস্ট অফ দ্য বিল্ডিং থেকে বেশি, সো কোম্পানি শুড নট বাই বিল্ডিং। বিল্ডিং এর দাম 50 লাখ, আর আমার যে রাস্তায় ধরায় দিল সেই রাস্তায় যদি আমি এই বিল্ডিং কিনতে যাই আমার কস্টিং দাঁড়াবে কয় লাখ, আমার কস্টিং দাঁড়াবে 54 লাখ সামথিং। সুতরাং এই ঋণ করে আমার বিল্ডিং কিনা লাভজনক না, বিল্ডিং এর দাম থেকে আমার ঋণের ভ্যালুটা কি বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এই বিল্ডিং আমি কিনবো না। বিষয়টা ক্লিয়ার? এটাও কিন্তু একটু বড় টাইপের অঙ্ক, এটা নিজেরা একটু প্র্যাকটিস করবার। 17 সাল এখনো কিন্তু শেষ হয় না, আবার আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, কি অঙ্কটা আসছে একটু দেখি। মিস্টার আকাশ রিটায়ার্ড এট দ্য এজ অফ 59 ইয়ার্স, 59 বছরে সে রিটায়ার্ডে যায়, অ্যান্ড হি গেটস পেনশন 10,000 টাকা ইন ইনস্টলমেন্ট, প্রত্যেকবার সে 10,000 করে একটা কিস্তি পায়। ইফ পেনশন ইজ পেয়েবল ইন 3 ইনস্টলমেন্ট ইন ইচ ইয়ার, প্রত্যেক বছর 3টা কিস্তিতে পেনশন পরিশোধ করা হয়। What will be the accumulated amount if he does not withdraw any sum of interest? রেট কত, 4.5% for next 20 years। প্রশ্ন করা হলো মিস্টার আকাশ কি কয় পেনশন নিবে, 59 বছরে সে রিটায়ার্ডে গেল, রিটায়ার্ডে যাওয়ার পরে সে কিস্তি পায় কত, পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধ হয়। পেনশনের যে টাকা
আকাশ প্রতি কিস্তিতে 10,000 টাকা করে পেনশন পান। 3 কিস্তিতে কি করা হয়? পেনশন পরিশোধ করা হয়। 20 বছর পর্যন্ত সে এইভাবে পাবে। তাহলে যদি সে কোনো ইন্টারেস্ট না উত্তোলন করে তাহলে তার ভবিষ্যতে কত টাকা জমা হবে সেটা কিন্তু বের করতে বলছে। টোটাল সে কত টাকা পাবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র বসাইতে হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি না বসে কি করব? ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র বসাবো। যেহেতু বছরে একাধিকবার কিস্তি, সেই ক্ষেত্রে আই কে ভাগ করব এবং এম কে কি করব? এন কে গুণ করব। তো ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা কি একটু লিখে রাখি, দেখো। ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র কি? এ ডিভাইডেড আই, আই কে আবার ভাগ কি? এম দিয়া। তারপরে কি ছিল? 1 আই ভাগ কত? এম। এদিকে কত হবে? এম গুণ এন মাইনাস কত? 1। এবার আমি কিস্তি কত? কিন্তু কিস্তি আমি জানি প্রত্যেকটা কিস্তি কত? 10,000 করে। সুদের হার কত বলছিল? 0.045। বছরে কয়টা কিস্তি? 3টা কিস্তি। 1 প্লাস 0.045 কয়টা কিস্তি? 3টা কিস্তি। তাহলে এম এর মান 3, বছরে যেহেতু 3টা, কত বছর? 20 ইয়ার্স। এতটুকু হিসাব নিকাশ করতে পারবা না? আশা করি অবশ্যই সবাই করতে পারবা, কোনো সমস্যা হবে না। প্রয়োজনে আমি আরেকটু সামনে আগিয়ে দেই। 10,000কে কি করো? 0.015 দিয়ে ভাগ করো। 0.015 পাওয়ার কত? 60। এবার এটা হিসাব নিকাশ করলে তোমার টাকা চলে আসবে। হিসাব নিকাশ করতে পারবা না আমার বিশ্বাস এমন একজনও নাই। হিসাব নিকাশ করলে টাকাটা চলে আসবে এবং সেই টাকাটার পরিমাণ হচ্ছে কত? 28,86,440 টাকা। দ্যাট ইজ আনসার। ক্লিয়ার? অঙ্ক কিন্তু আমি 9টা অলরেডি বলা হয়ে গেছে ধারাবাহিকভাবে। আবার আসছে আরেকটা অঙ্ক 10 নাম্বার। সেটা একটু দেখো কি বললো। 16 সালে অর্থাৎ 17-18 মিলে কিন্তু 9টা অঙ্ক আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে। এম এন বরুড একটা মানুষ ঋণ করলো 3 লাখ টাকা 10% ইন্টারেস্ট and promise to pay 6 equal installment, 6টা কিস্তি দিবে। to annual 6 equal annual installment, বছরে 6টা কিস্তি দিবে। 6 equal installment না, 6 equal annual installment, অর্থাৎ বার্ষিক 6টা, বছরে একটা করে 6 বছরে 6টা কিস্তি দিবে আর কি। বার্ষিক কিস্তি 6টা হবে। কন্ডিশন was that installment payable at the beginning of each year, প্রত্যেক বছরের শুরুতে determine the amount of each installment, prepare a loan amortization schedule, শিডিউল তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা নতুন জিনিস এই জায়গায় আসছে। কিস্তির আগে বের করতে হবে। কিস্তি বের করার জন্য আমি ঋণ করছি এখন, তাহলে বর্তমানে যে আমি কিছুক্ষণ আগেই কিন্তু করা হলো, ঋণ গ্রহণ করলে এই জায়গায় কোনো আয় হবে না। আয় না হওয়ার কারণ কি? যেহেতু বছরে একবার টাকা পরিশোধ করা হবে, 6টা কিস্তি হবে 6 বছরের জন্য। এই আশা করি এটা হিসাব নিকাশ সবাই করতে পারবা, মনে হয় কোনো সমস্যা নাই। বের করতে হবে যে শিডিউলটা আমি একটু দেখাই। সূত্র কিন্তু কোনটা বসাবে এটাতে? তাহলে বলো, যেহেতু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, কোন সূত্র হবে? এই যে একাধিকবার কিন্তু এই সূত্র লেখা হয়েছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই সূত্র বসাইবা। ঋণ করছি বর্তমানে, কিস্তিটা চলে আসবে, এই সেম ক্যাটাগরি হিসাব করবা, সেম ক্যাটাগরি হিসাব করবা, কিস্তিটা চলে আসবে। ক্লিয়ার? এবার শিডিউলটা আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। শিডিউলের জন্য কি করব? শিডিউলটা দেখা দিলেই পারবা, একটু দেখা দিই এই জায়গায়, আশা করি পারবা, সমস্যা হবে না। তারপরে যদি কারো সমস্যা হয়, বুঝতে সমস্যা, আমাকে নক করবা, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। কিস্তিটা কত দাঁড়ালো? 62,620 টাকা হিসাব নিকাশ করি কিস্তিটা। এবার ওই যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, প্রথমে লিখবে ইয়ার, ইনস্টলমেন্ট, সব ক্ষেত্রে সমান, সবগুলা কিস্তি আগে বসায় দিতে পারো, কিস্তিতে সবগুলা বসায় দিতে পারো। আর বিগিনিং লোন, এন্ডিং লোন, গড় করছে ওরা 5টা, তোমরা করবা 6টা। বিগিনিং লোন এনে আরেকটা কলাম করবা, শুরুতে কি লিখবা? বিগিনিং লোন। তারপরে ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এন্ডিং লোন, ব্যালেন্স অফ এন্ডিং লোন। কয়টা হলো? 6টা গড় হয়েছে, একটা গড় কিন্তু বাড়বে। টোটাল শুরুতে আমি কয় লাখ টাকা ঋণ নিয়েছিলাম? 3 কোটি না 30 লাখ না কয় লাখ টাকা দেখে নি, 3 লাখ টাকা। তো বিগিনিং এ 3 লাখ টাকা থেকে, যেহেতু আমি বিগিনিং কিস্তি দিয়ে দিছিলাম, কিস্তিটা কি বছরের শুরুতে একটা কিস্তি দিয়ে, এই জন্য ইন্টারেস্ট প্রথম বছর প্রথম কিস্তিতে কোনো ইন্টারেস্ট কাউন্ট হবে না। কিন্তু প্রথম বছর প্রথমে কি হবে না,
কোনো ইন্টারেস্ট কাউন্ট হবে না। আমি একটু দেখে নেই বিগিনিং কিস্তি ছিল কিনা, একটু দেখে নিই। হ্যাঁ, বিগিনিং ছিল। কোনটা ছিল? বিগিনিং। বিগিনিং হলে প্রথমবারে সুদ কাউন্ট হবে না। তাহলে 3 লাখ টাকা থেকে এই টাকাটা বাদ দিলে এটাই আসল, এবং 3 লাখ থেকে এই টাকাটা বাদ দিলে এই টাকাটা আসবে। এই টাকাটা আবার সামনে নিয়ে আসবো, এবং এই টাকার উপর পার্সেন্টেজ ধরলে এই সুদটা আসবে। আবার এই টাকাটা তো সামনে ছিল, কিন্তু ওরা লেখে নাই। সামনে আনার পরে আমি একটু ফরম্যাটটা লিখে দিই। শিডিউলটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, শিডিউলটা আমি একটু লিখে দিই, অনেকে লিখতে পারবা না। আবার লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। কয়টা ঘর করতে বলছি? 6টা ঘর করবো। কয়টা? একটা। এদিকে ইয়ার কয়টা? 6টা ইয়ার। এই ঘর তুমি নিজেরাই করতে পারবা। ইয়ার এদিকে 2টা হয়ে গেল না? প্রথমবারে কি লিখবা? ইয়ার লিখবা। প্রথমবারে ইয়ার, তারপরে বিগিনিং লোন, আর এদিকে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট কিন্তু প্রত্যেকবার সমান। তারপরে ইন্টারেস্ট, তারপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল, আসল টাকাটা, প্রিন্সিপাল, প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর এদিকে কি লিখবো? ইন্ডিং লোন, বছরের শেষের লোন। আমাদের বছর কয়টা বলছিল? 6 ইয়ার। কয়টা কিস্তি ছিল? 6টা কিস্তি ছিল। প্রিন্সিপাল অ্যামাউন্ট ইয়ার প্রথমবার 1 2 3 4 5 6 বছর। প্রথমবারে আমার ঋণ ছিল কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকায় লিখবা। ইনস্টলমেন্ট কত? ৬২,৬২০ টাকা। ৬২,৬২০ টাকা, এটা বারবার লিখে দিবা। ৬২,৬২০ টাকা, ৬২,৬২০ টাকা, ৬২,৬২০ টাকা। সর্বশেষ কত? ৬২,৬২০ টাকা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রথম বছর ইন্টারেস্ট নাই, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? ৬২,৬২০ টাকা। এই 3 লাখ টাকা থেকে এটা বাদ দিলে কত হয়? 2,37,300 কয় টাকা? 80 টাকা। সেই টাকাটা আবার কি করবা? এই যে টাকাটা, এটা সামনে নিয়ে আসবা। আবার কত? 2,37,380 টাকা। সেটার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল? খুব সম্ভবত 12% অথবা 10%। একটু দেখে নেই। ইন্টারেস্ট 10%। তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত আসবো? 23,700 কত? 38 টাকা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আবার এই কিস্তি থেকে এই আসল এই সুদটা বাদ দিলে কত হবে? 38,800 কত? 82 টাকা। এই টাকাটা আসবে। এবার এই প্রথম বিগিনিং টাকা থেকে এই টাকাটা বাদ দিলে কত হবে? 1,98,498 টাকা। এইভাবে চক্রাকারে চলবে। আমি সর্বশেষ এটাতে একটা ক্রিটিক্যাল বিষয় আছে, সেটা একটু বলে দেই। আমরা জানি এই টাকার উপর পার্সেন্টেজ দিলে এই সুদটা পাই 10% করলে, কিন্তু শেষ বছরে এসে আমরা কি করতে হবে? শেষ বছরে এসে আমার টাকার পরিমাণ হলো বিগিনিং যে টাকাটা, সেই টাকার পরিমাণ কত?
56,928 টাকা। 56,900 কয় টাকা? 28 টাকা আসলো, আমরা দশমিকগুলা বাদ দিব। 28 টাকা যদি এই জায়গায় আসে, আমাদের কিস্তিটা কিন্তু বেশি, কারণ এই কিস্তির মধ্যে কি আছে? সুদের টাকা আছে, আসল টাকা আছে। আর এটা কি শুধু আসল টাকা? তা আসলে করে আমি আসলটা লিখে দিব কত? 56,928 টাকা। শেষে কোনো টাকাই থাকবে না। আর এই দুইটার ডিফারেন্সটা সুদের টাকা, সেটা কত হবে তখন? 5,600 কত হবে? 82 টাকা, 92 টাকা। বিষয়টা ক্লিয়ার? এটা থেকে এটা বাদ দিলে যা হয় সেটা সুদের টাকা। শেষ বছরে কিন্তু এটার উপর পার্সেন্টেজ করলে মিলবে না। অনেক সময় মিলে যায়, মিলে গেলে তো ভালো, না মিললেও সমস্যা নাই। এটা আমি এই টাকা থেকে এটা থেকে এটা বাদ দিব, এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, এটা পেয়ে যাবো। অথবা এই কিস্তি থেকে এটা বাদ দিলেও এটা পাবো, শেষে কোনো টাকা নাই। এই প্রসেসটা মনে রাখবা, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। লোন অ্যামortization শিডিউলটা কয়টা করে হবে? 6টা। ইয়ার লিখতে হবে, বিগিনিং লোন, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, ইন্ডিং লোন, শেষের লোন। এটা ইম্পর্টেন্ট বিষয়। আর বিগিনিং কিস্তিটা যেহেতু বিগিনিং ছিল, এই জন্য প্রথমবারে টাকার উপর কি নাই? কোনো ইন্টারেস্ট নাই। কয়টা অঙ্ক হলো তাহলে? 10টা অলরেডি হয়ে গেছে। এবার আসি অঙ্কটা, এখন দেখবো নতুন কি আছে এটার মধ্যে। হ্যাঁ, কার্যকরী সুদের হার, নতুন একটা বিষয় আসছে। কার্যকরী সুদের হারের সূত্রটা একটু জানা রাখা দরকার। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, EIR, সিম্পল ইন্টারেস্ট অবশ্যই জানা থাকতে হবে। ওয়ালাইকুম সালাম ইয়াসিন তালুকদার। কোন ইয়ারে সেটা একটু লিখো তো। তুমি অনেকবার কমেন্টস করো, লাইক কমেন্টস করো, কিন্তু কোন ইয়ারে তুমি এটা একটু লিখো। কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার, সেটা একটু লিখো। এখন তোমার কথা অনেকবারই দেখি, তুমি লাইভে পাওয়া যায় তোমার অনেক সময়। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার জন্য আমাদের কি লাগবে না? কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ইয়ার লাগবে না। বছরে কতবার সুদ জমা নেওয়া হয় সেটা দেখতে হবে। তাহলে সূত্রটা কি হবে? 1 প্লাস আই ডিভাইডেড কি এম, পাওয়ার কত? এম, মাইনাস কত? 1, ইন্টু কত? 100। ইয়াসিন তালুকদার কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট একটু লিখো, কমেন্টসে লিখো। এই জায়গায় বলা ছিল 2000 টাকা 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করে কার্যকরী সুদের হার কত? কার্যকরী সুদের হার কত সেটা প্রশ্ন করছি। 2 বছরে 2000 টাকা 2 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি হারে সুদে বিনিয়োগ করা হলো। কার্যকরী সুদের হার কত? কার্যকরী সুদের হারের জন্য প্রশ্নটা আসছিল 2016 সালে। আমি একটু দেখতেছি এই প্রশ্নটা সঠিক আছে কিনা, একটু দেখে নিই। ইয়াসিন তালুকদার কোন ইয়ার একটু লিখে রাখো। মাঝে মধ্যে লাইভ একটু হয়, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়। এই অঙ্কটা করে হয়তো রেখে দিতে পারি। ইফেক্টিভ ইন্টারেস্ট বেসিক্যালি বছরে কতবার সুদ গণনা করা হয় সেটার উপর ডিপেন্ড করে। বছরে যতবার সুদ গণনা করা হবে সেটার উপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিপেন্ড করে। বছরে যদি 2 বার সুদ গণনা করা হয়, আচ্ছা হ্যাঁ ইয়াসিন তালুকদার, ও একাদশ শ্রেণী, যাই হোক কমার্স তো না অবশ্যই। ও 533, তাহলে সেকশন হচ্ছে তোমার কোনটা? এ সেকশন পড়ছো না? ব্যবসা শিক্ষা তো অবশ্যই, নাকি বলে ইয়াসিন তালুকদার? গুড। তাহলে এই ক্ষেত্রে যদি আমি 1 প্লাস সুদের হার যদি কত 12% হয়, অ্যাজাম্পশন আমি একটা অঙ্ক দিই, বছরে যদি 3 বার সুদ কাউন্ট করা হয় তাহলে 3 হবে, এদিক কত 3 হবে, -1 হবে, ইন্টু 100 হবে, 1 প্লাস 0.04 পাওয়ার কত 3 মাইনাস কত 1 ইন্টু 100, 1.03 পাওয়ার কত 3 মাইনাস কত 1 ইন্টু 100। অর্থাৎ এটা পাওয়ার করে এটা মাইনাস করলে হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নতুন একটা বিষয়,
খুবই ইম্পর্টেন্ট ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বের করা। তারপরে আরো নতুন একটা অঙ্ক আসছে, আরো নতুন, আমি চাচ্ছি আজকে আর করাবো না, নেক্সটে বাকিগুলো আসলে শেষ করতে চেষ্টা করব। তো নতুন যে বিষয়টা একটু বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এইটা বলে আজকে রাখবো। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট খুবই অঙ্ক। ইয়াসিন তালুকদার, কোনো সমস্যা যদি হয় পড়াশোনা সিরিয়াসলি করো, বাসায় তো চলে গেছো, হোস্টেলে থাকো, কোন হোস্টেলে? The cost of the machine 97,000 টাকা, scrap value of the machine is 20,000 টাকা এবং 5,960 is the deposit at is an account to accumulate the interest, compound interest 5% per year to purchase a new machine. Find the life of the machine. বলা হলো একটা মেশিন আমি 97,000 টাকা দিয়ে কিনছি এবং এটা লাইফ শেষে 2,000 টাকা পাওয়া যাবে। প্রত্যেক বছর 5,960 টাকা করে ডিপোজিট করছি ওই মেশিনটা কেনার জন্য। তাহলে তো আমি 97 থেকে 2 বাদ দিলে 95,000 টাকা আমার জমা করতে হবে। কয় বছরে সেটা উল্লেখ করে নাই। এক বছরে কত জমা করি? 5,960 টাকা। এই 97,000 টাকা জমা করতে কত বছর লাগবে? সিম্পল মনে হয় 95,000 টাকা আমরা এত দিয়ে ভাগ করলে ইয়ারটা পেয়ে যাব, কিন্তু হবে না। কারণ কি, আমি যে টাকাটা জমা দেবো সেটার উপর কিন্তু 5% সুদ পাবো। এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? এন এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এন এর মান বের করতে হবে। আমার কাছে দেওয়া আছে কি, ভবিষ্যতের মূল্য দেওয়া আছে। তো ভবিষ্যতে আমার কত টাকা লাগবে, রিকোয়ার অ্যামাউন্ট হচ্ছে কত টাকা আমার ভবিষ্যতে টাকা আমরা এফবি দ্বারা প্রকাশ করলেও পারি। আমার ভবিষ্যতে যে টাকাটা লাগবে সেই ক্ষেত্রে আমার এর মান দেওয়া আছে আই ডিভাইডেড, যেহেতু বছরে একবার কিস্তি 1 ডিভাইডেড পাওয়ার এন মাইনাস 1। প্রশ্ন হলো আমার টাকা লাগবে, মেশিন কিনতে টাকা লাগবে কত, ভবিষ্যতে আমার কত টাকা ম্যানেজ করতে হবে। এফবি সমান ওই মেশিনে যে দামটা ছিল কস্ট প্রাইস থেকে কি করতে হবে, কস্ট প্রাইস থেকে কস্ট অফ দ্য মেশিন থেকে মাইনাস করতে হবে কি, এসবি মানে সেলভেজ ভ্যালু। মেশিনের দাম ছিল 97, সেটা থেকে 2,000 টাকা বাদ দিব, বাদ দিলে 95,000 টাকা ভবিষ্যতে ম্যানেজ করতে হবে। কিস্তির পরিমাণ বলে দিছি কত টাকা, ইনস্টলমেন্টটা হলো 5,960 টাকা। এন কত বছর, হোয়াট, এবং যে আমি জমা রাখবো সেটার উপর সুদ কত পার্সেন্ট, 5%, তাহলে হলো 0.5। এবার আমরা কি করব, এই ক্ষেত্রে কি করব, ভবিষ্যতে টাকা কত, 95,000 টাকা, কিস্তি কত সেটা আমি জানি, কিস্তিটা কত ছিল 5,960 টাকা, সুদের হার 0.05, 1.05, পাওয়ার কত, এন, এন এর মান কিন্তু নাই, সেটা বের করতে হবে। সবগুলা মানই চলে আসবে, এটাতে এটা দ্বারা ভাগ করব, আবার 95,000 কে এই ভাগফল দ্বারা ভাগ করব, 1 কে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো, 1.05 পাওয়ার দিব, তারপরে লগ ইউজ করব। এই পর্যন্ত থাক, এই অঙ্কটা করতে চেষ্টা করে, এন এর মানটা পেয়ে গেলেই কিন্তু কাজটা হয়ে যাবে। মাশাআল্লাহ ইয়াসিন তালুকদার, ভালো করে পড়াশোনা করো, যেন ভালো করো রেজাল্ট। পরীক্ষা কিন্তু 9 তারিখ। কালকে আমি তোমাদের আমার এই পেজের মধ্যে একাদশ শ্রেণীর ক্লাস নিতে পারি, হয়তো লাইভে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তুমি সিরিয়াসলি পড়াশোনা করো। আজকের মতন তাহলে রাখবো, ধন্যবাদ তোমাকে, যেহেতু তুমি এত রাত্রেও দেখছো। হ্যাঁ, সিরিয়াসলি পড়াশোনা করো, যেন এ প্লাস অবশ্যই থাকে, অ্যাকাউন্টিং এ কোনো উইকনেস যেন থাকতে না পারে। রাখলাম তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর যারা এই পর্যন্ত দেখছেন আমার এই ভিডিওটা কিন্তু আবার আমি ইউটিউবেও একটু করব, ইউটিউবে প্রচার করব। আর ইউটিউব চ্যানেলের নামটা হয়তো অনেকেই জানেন না বা জানা হয়নি, আমি একটু আবার বলে দিই, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি। কি জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি, এটা লিখলে আমার আইডিয়া চলে আসবে। জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি, দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেওয়া হবে, এই ভিডিওগুলো ইফেক্টিভ অঙ্ক। আমি ভিডিওটা দিই, আমার যারা প্রাইভেট স্টুডেন্ট আছে ওদেরকে এই ভিডিওটা ওরা নিজেরা দেখবে, দেখার পরে সমস্যা হলে আমাকে বলবে, কারণ একটা না এতগুলো অঙ্ক নর্মালি করানো যায় না। কিন্তু এই ক্ষেত্রে ওরা 10টা অঙ্ক করবে, করার পরে সমস্যা যে জায়গায় হবে সেটা আমাকে বলবে, পরে আমি এই ভিডিওগুলো আবার আলোচনা করব। এইভাবে ইফেক্টিভ হয়। আপনারা যারা ফ্রি দেখতে পারেন, সমস্যা নাই। আজকের মতন রাখবো, গুড নাইট, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।